যেখানে দাঁড়িয়ে আজকে সমাবেশ করছি, এই অঞ্চল হচ্ছে শিল্প কলকারখানার অধ্যুষিত অঞ্চল। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, সমস্ত কারখানাগুলি আজ বন্ধ। গত 16 বছরে শেখ হাসিনা সমস্ত কারখানাগুলি বন্ধ করে দিয়ে কারখানা যন্ত্রপাতি লুটপাট করে নিয়ে হাজার হাজার শ্রমিককে বেকার করেছে। গত 16 বছর শ্রমিকদের কর্মসংস্থান, কারখানা চালুর দাবিতে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু শেখ হাসিনা তার পেটুয়া পুলিশ আর বাহিনী দিয়ে বারবার আমাদের আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছে। প্রিয় শ্রমজীবী ভাই ও বোনেরা, আমরা বলতে চাই, আসছে বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। আমরা আপনাদের কাছে কথা দিতে চাই, এই অঞ্চলে রকিবুল ইসলাম বকুল নির্বাচিত হলে সমস্ত কারখানা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন কারখানা আর বন্ধ থাকবে না, কোন শ্রমিক বেকার থাকবে না। এই ওয়াদা অঙ্গীকার আজকে আপনাদের সামনে করছে। অবহেলিত খালিশপুর, দৌলতপুর, খানজালালির অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে রকিবুল ইসলাম বকুলের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য আপনারা সকলেই একযোগে কাজ করবেন, ধানের শীষে ভোট দিবেন এবং রকিবুল ইসলাম বকুলকে বিজয়ী করবেন। এটি হোক আজকের 7 নভেম্বর উপলক্ষে শ্রমিক সমাবেশে আমাদের শপথ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটি আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আবু দাউদ্দিন মোহাম্মদ, আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, সাবেক হুইপ, বরিশালের সাবেক মেয়র, দক্ষিণাঞ্চলের গণমানুষের নেতা জনাব মুজিবুর রহমান সরোয়ার, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, বাংলাদেশের সড়ক পরিবহনের কিংবদন্তির শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের বিশেষ সহকারী, আমাদের প্রিয় নেতা, খুলনার গণমানুষের নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ও সমবেত ভাই ও বোনরা, আসসালামু আলাইকুম। আমরা এমন এক সময় 7 নভেম্বর পালন করছি যখন এই অঞ্চল খালিশপুর শিল্প কলকারখানায় ভরপুর ছিল। এলাকায় দিনের বেলায়, রাত্রে 2টার সময়ও সমস্ত দোকানপাট খোলা থাকত। মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য ছিল, মানুষ কাজ করত। আমাদের নেতা জিয়াউর রহমান এই খালিশপুরের প্রত্যেকটি জুট মিলে তিনি 3 শিফট চালু করেছিলেন। আর আজকে সমস্ত কারখানাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানাগুলি শুধু বন্ধ করে দেয় নাই, কারখানাগুলি আওয়ামী লীগের নেতাদেরকে লিজ দেওয়া হয়েছে এবং তারা যন্ত্রাংশ পর্যন্ত খুলে নিয়ে গিয়েছে। আমরা মনে করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আগামীতে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে যদি আপনারা
এই অঞ্চল থেকে আল্লাহ রকমুল ইসলাম বকুলকে নির্বাচিত করেন। আপনারা যদি বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ নায়ক তারেক রহমান তিনি সরকার গঠন করলে এই অঞ্চলে আবার কর্মচাঞ্চল্য হবে, কলকারখানা চালু হবে, মানুষের কর্মসংস্থান হবে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা প্রত্যেকটি মানুষ যারা এখানে উপস্থিত হয়েছি, শ্রমজীবী মানুষ, তারা ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। আমাদেরকে তারেক রহমানের 31 দফার দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদেরকে বলতে হবে, জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সকল প্রকার সংস্কার সম্পন্ন করে আমরা বাংলাদেশকে একটি বৈষম্যহীন, শোষণহীন বাংলাদেশ গড়ে তুলব। আপনারা যারা এই বিশাল আয়োজনের শরিক হয়েছেন এই ঐতিহাসিক মুহূর্তে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, এবার আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ বসে আছেন মানবতার ফেরিওয়ালা, খুলনা 3 আসনের দানের শীষের কাণ্ডারি, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব রকবুল ইসলাম বকুল। রকবুল ইসলাম বকুল ভাই আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখছেন। থ্যাংক ইউ। ও আস্তে পিছনে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আস্তে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সময় নাই, সময় অল্প, সময় অল্প। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিবেন। আস্তে 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 ভাই, আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম সহ সকল শ্রমিক নেতা, শ্রমিক ভাই এবং আমার সামনে উপবিষ্ট সকল পর্যায়ের মা বোনেরা, অত্র অঞ্চলের এলাকাবাসী এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ এবং যারা আমাদের বাইরে থেকে যারা অতিথি হিসেবে এসেছেন খুলনা বাইরে থেকে, সকলকে অন্তঃস্থল থেকে সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য আমি দীর্ঘক্ষণ দিব না, দু একটি কথা শুধু বলবো। আমাদের 2 শ্রদ্ধ নেতা, প্রখ্যাত শ্রমিক নেতা, তাহারা বলবেন। এই আস্তে আস্তে, এই পিছনে আস্তে বসো। 2 একটি কথা বলেই আমি বক্তব্য শেষ করব। আজকে যে মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে সমাবেশ করছি, কথা বলছি, সেই মুহূর্তে আমাদের বাম পাশ ঘেঁষে যে সকল মিলগুলো অবস্থান করছে, সেই মিলগুলো একসময় শ্রমিক ভাইদের কর্মচাঞ্চল্যে মুখরিত ছিল। এক সময় খুলনার এখন যে 26টি জুট মিল বন্ধ অবস্থায় আছেন, নিউজপ্রিন্ট মিল বন্ধ অবস্থায় আছেন, হার্ডমোড মিল বন্ধ অবস্থায় আছেন, এছাড়া ছোটোখাটো যেসব কলকারখানা বন্ধ অবস্থায় আছেন, সেইগুলো কর্মচাঞ্চল্যে মুখরিত ছিল। ডাক দেওয়া মাত্রই হাজার হাজার শ্রমিক ভাইরা এই রাস্তা আনন্দ উৎসবে মুখরিত করে তুলতেন।
জনসভায় এসে আমাদের জনসভাকে সাফল্যমণ্ডিত করে তুলতেন। আজকে আমরা এখানে দাঁড়িয়ে যখন বক্তব্য দিচ্ছি তখন এই শ্রমিক অঞ্চল মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। কোথাও কোনো শ্রমিক ভাইদের খুঁজে পাওয়া যায় না, কারণ আমাদের শ্রমিক ভাইরা এখানে কেউ থাকতে পারেন না। থাকতে হলে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা আসবে যদি মিলগুলো খোলা থাকতো। মিলগুলো যেহেতু বন্ধ, সুতরাং শ্রমিক ভাইয়ের পকেটে টাকা পয়সা নাই। শ্রমিক ভাইরা বাসা নিয়ে দূরে দূরে থাকতে হয়, তাদের সন্তানেরা লেখাপড়া থেকে বঞ্চিত, তাদের স্ত্রী সন্তানেরা অনেক সময় একবেলা খেয়ে থাকেন, অনেক সময় খেতেও পারেন না। নিদারুণ কষ্টে, নিদারুণ যন্ত্রণায় প্রতিটি শ্রমিক পরিবার, প্রতিটি শ্রমিক ভাই দিন যাপন করছে। এমন তো হওয়ার কথা ছিল না। আমাদের কি এমন হওয়ার কথা ছিল? আমাদের কি এরকম কষ্টে থাকার কথা ছিল? ৭১ সালে অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। না খেয়ে থাকার জন্য, না খেয়ে থাকার জন্য নয়। তখনও কিন্তু একটি সরকার দেশে ছিলেন। স্বাধীনতার সময় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের জীবন বিপন্ন করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই সময় যে দলটির দেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, সেই দলটি তখন পালিয়ে গিয়েছিল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি তখন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, মেজর ছিলেন। তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তিনি জানতেন এদের যদি স্বাধীনতা লাভ না করে, আমরা যদি জয়ী হতে না পারি, উনার ফাঁসি হবেন। নিশ্চিত মৃত্যু জেনেও তিনি দেশের জনগণের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। যুদ্ধ হাতে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন এবং যথারীতি তিনি ব্যারাকেও ফিরে গিয়েছিলেন। এ কথা বলার উদ্দেশ্য, যখনই বাংলাদেশের কোনো দুর্যোগ এসেছে, ক্রান্তিকাল এসেছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, জনগণের পাশে থেকেছে, জনগণের সাথে থেকে সে ক্রান্তিকাল মোকাবিলা করেছে, জনগণকে শান্তি দিয়েছে, জনগণ থেকে সেই সব দুর্যোগ মোকাবিলা করে জনগণকে মুক্তি দিয়েছে। তারপরেও আপনারা দেখেছেন দেশের গণতন্ত্র যখন বিপন্ন হয়েছিল, ৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্র হরণ হয়েছিল, তখনও সে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবারও জাতির ভাগ্যাকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আবির্ভাব হয়েছিলেন। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে ৭৪ সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, সে দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। বাংলাদেশের মানুষের মুখে খাদ্য দিয়ে, স্বনির্ভর বাংলাদেশ উপহার দিয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। শুধু তাই নয়, আবার যখন এরশাদের সময়ে স্বৈরাচার এরশাদের আমলে গণতন্ত্র হরণ হয়েছিল, তখনও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবশের নেতৃত্বে সেই স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তখন এরশাদের বিরুদ্ধে অনেক দল রাজপথে আন্দোলন করেছিলেন।
অনেক দল সেদিনকে এরশাদের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকা শপথ নিয়েছিলেন, কিন্তু একটি দল চট্টগ্রাম ময়দানে, লালদিঘির ময়দানে ঘোষণা দিয়েছিল যারা এরশাদের সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। আর ঠিক দেখলাম তারপরেই ঢাকায় এসে শেখ হাসিনা এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে তার সাথে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করলেন, জাতীয় বেঈমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। সেই সাথে আর একটি দলও কিন্তু শেখ হাসিনার লেজ ধরে এরশাদের সাথে নির্বাচনে গিয়েছিলেন। বলতে পারেন সেই দলটির নাম? সেই দলটির নাম বাংলাদেশ জামাতে ইসলামী। আমাদের এক ভাই ভাই ইসলাম না, জামাতে ইসলাম, নূর ইসলাম, রকিবুল ইসলাম সবই নাকি একই টাইপের। এগুলো তো ইসলাম না, ইসলাম শুধু বলছে জামাত। ইয়েস, জামাত। ওই দিন শেখ হাসিনা লেজ ধরে জামাতও কিন্তু ওই বেঈমানি করেছিলেন, করেনি? আমাদের নেত্রী কিন্তু বেঈমানি করেনি। একজন উপাধি পেয়েছিলেন বেঈমান হিসাবে, আর একজন উপাধি পেয়েছিলেন আপসী নেত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও জাতির ভাগ্যাকাশে আবারও সেই দুর্যোগের ঘনঘটা, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টে শেখ হাসিনা পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। বাংলাদেশের জনগণ মনে করেছিল এইবার বুঝি দেশে শান্তি আসবে, আমাদের ভাগ্য খুলে যাবে, আমাদের মিলগুলো চালু হবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু কি দেখতে পাচ্ছি, একটি বছর হয়ে গেল, এই তত্ত্বাবধায়ক সরকার বলেন আর নিরপেক্ষ সরকার বলেন একটি মেলা কিন্তু চালু করতে পারেনি। পেরেছে? একটি মানুষকে চাকরি দিতে পেরেছে? পারেননি। নিরপেক্ষ সরকারও পারেননি, আর আমি সরকারও পারেননি গত 17 বছরে। আমরা জাতীয়তাবাদী দল গত 17 বছরে একটি কারণে আন্দোলন করেছিলাম, আপনার ভোট আপনাকে ফিরে দেবো, আপনি যাকে খুশি তাকে ভোট দেবেন, এই অধিকারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে অসংখ্য নেতাকর্মী আমাদের শহীদ হয়েছে, অসংখ্য নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের কারাবরণ করেছে। আমরা আন্দোলনের একটি পার্ট আমরা শনাক্ত করতে পেরেছি ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে। আমরা অনতিবিলম্বে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা, আমরা সেই নির্বাচন স্পষ্টভাবে ঘোষণা দিয়ে শুনতে চাই, করতে চাই। এই কারণে আমরা দেখেছি নিরপেক্ষ সরকারও জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারে না, আমি সরকারও পারেনি। একটি গণতান্ত্রিক সরকারই পারে আমাদের শ্রমিকদের ভাগ্য উন্নয়ন করতে, শ্রমিকদের মধ্যে হাসি ফোটাতে। তাই অনতিবিলম্বে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ তার পছন্দ ব্যক্তিকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আর এই সরকারি অনেক দুদলার সাথে সমস্ত মিলগুলো খুলে দিয়ে আমাদের শ্রমিক ভাইদের মুখে হাসি ফুটাবে, এই আশা প্রত্যাশা আমরা করছি। আমরা বিশ্বাস করি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার নেতা জনাব তারেক রহমান 31 দফার ভিত্তিতে আগামী দিনে নতুন বাংলায় ঘটনার রূপরেখা দিয়েছে। সেই রূপরেখায় আমাদের শ্রমিক ভাইদের কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন জনগণ যদি আমাদের ভোট দেয় আর আল্লাহর রহমতে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমাদের প্রথম কাজ হবে শ্রমিক ভাইদের জন্য সমস্ত মিল কলকারখানা খুলে দেওয়া, এবং শিক্ষিত বেকার যুবক যারা লেখাপড়া করে বসে আছে বেকার অবস্থায় তাদের জন্য 1 কোটি চাকরির ব্যবস্থা করা, এবং ঘরে ঘরে মা বোনদের জন্য ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া। আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকুই কথা বলবো, বিএনপির 31 দফা 5 তারিখে যেদিনকে গণঅভ্যুত্থান হয়েছে তার 2 বছর আগে ঘোষণা হয়েছিল। 5 তারিখের আগে কেউ কি জানতো শেখ হাসিনা পতন হবে? কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঠিকই বুঝতে পেরেছিলেন এই ফ্যাসিস্ট হাসিনা কোনো না কোনো দিন একদিন পতন হবেই হবে, এবং সেই দিন বাংলাদেশের জনগণের জন্য 31 দফার প্রয়োজন হবে। কারণ
21 দফায় হবে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। 21 দফার মাধ্যমেই আগামী দিনে মানুষের মুক্তির বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো ইনশাল্লাহ। সুতরাং আপনার সবাই চোখ কান খোলা রাখবেন। ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি আবু দাউদ মোহাম্মদ্দিন মোহাম্মদ, আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, দীর্ঘদিন যাবৎ যার সাথে আমি উঠা বসা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে এ পর্যন্ত যার সাথে আমার গভীর একটি সম্পর্ক রয়েছে, বরিশালবাসীর কৃতি সন্তান, সারা বাংলাদেশের বরিশালবাসী যাকে নিয়ে গর্ববোধ করে, সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য, বরিশালের সাবেক মেয়র, প্রখ্যাত শ্রমিক নেতা, বর্তমানে অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। আমরা আমাদের সকলের পক্ষ থেকে হাততালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি। একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে সমবেত হয়েছে, আমরা অভিনন্দন জানাই এবং যেখানে শেষ হবে সেখানে দাঁড়িয়ে যাবেন আপনারা, ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, ওখানে দাঁড়িয়ে পড়েন। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন শ্রমিক নেতা, যিনি দীর্ঘদিন যাবৎ আমাদের সবচেয়ে প্যানের যে নেত্রী, আপসীন যে নেত্রী, বাংলাদেশের গণমানুষের যে নেত্রী, তার সাথে দীর্ঘদিন যাবৎ তার বিশেষ সহকারী হিসেবে সার্বক্ষণিক যা দেখাশোনা করেছেন, পাবনার কৃতি সন্তান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, বর্তমান শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইকে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি সবার নাম হয়তোবা ক্রমানুসারে বলতে পারবো না, তবুও নামগুলো বলেছি। উপস্থিত আছেন আসাদুজ্জামান বাবুল, উপস্থিত আছেন জনাব আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন আমাদের খুলনা শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুর রহিম বক দুদু ভাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা মতিউর রহমান ফরাজি ভাই, উপস্থিত আছেন আমাদের খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, উপস্থিত আছেন যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই নির্বাচনে পদে যারাই বাধাগ্রস্ত করবে তারাই জনগণের শত্রু হিসেবে পরিণত হবে। জনগণের আশঙ্কা এই নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে। সেই নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকবেন, সোচ্চার থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। যেভাবে তো আপনার হাসিনা পতন ঘটেছিলেন ঠিক সেইভাবেই যারা এই নির্বাচনকে ব্যাহত করতে চায়
তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। জনগণের ভাগ্য নিয়ে যারা সিনেমি খেলবে তাদের বিরুদ্ধে এই প্রতিরোধ, সেই প্রতিরোধের নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মাটিতে আমরা চালু করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী দলের জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক সমগ্র বাংলাদেশের মানুষ যার প্রতীক্ষা তাকিয়ে আছে জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আমাদের ইচ্ছা ছিল আরো মনে বাসনা জাগে যে এই সভা আরো 2-4 ঘন্টা চলুক, কিন্তু প্রাকৃতিক নিয়মেই এটা শেষ করতে হবে। সে কারণে এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সমন্বয়ক, আমাদের সকলের চেনামুখ, সকলের কাছের মানুষ আলহাজ অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এবার আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক খালিশপুরের এই এক সময়ের প্রাণ জাগানো খুলনা নগরের প্রাণ শক্তি ধারণ করতেন এই খালিশপুরের এই শ্রমিক জনসভার সংগ্রামী সভাপতি। এই শ্রমিক জনসভার প্রধান অতিথি বাংলাদেশের এক সময়ের বিপ্লবী শ্রমিক নেতা, জাতীয় সংসদ সদস্য, হুইপ, মেয়র এবং শ্রমিক দলের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জননেতা মুজিবুর রহমান সরোয়ার। খুলনাতে আমি যতবার এসেছি আপনারা যাকে হ্যামিলনের বংশীবাদক হিসাবে খ্যাত করেছেন, আমাদের প্রিয় বিপ্লবী তরুণ নেতা রকিবুল ইসলাম বকুল, মনা ভাই, তুহিন, নার্গিস আপা, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির দুদু ভাই, আজাদ, বাবু, অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ, বরিশাল জেলার মহানগরের শ্রমিক নেতৃবৃন্দ, খুলনা জেলা ও মহানগরের শ্রমিক নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এত আমাদের মায়েদের বোনেদের উপস্থিত দেখে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের সেই সারা জাগানো মানবতার সেই কবিতার 2 লাইন পংক্তি না বললে মায়েদের প্রতি আমার ভক্তি প্রকাশ সে অসমাপ্ত থাকে। এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি এই মায়েদের পায়ের নিচে বেহেশত। বারবার আমাদের পবিত্র ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছেন, তোমরা জীবিত মাকে এবং পিতাকে যদি পাও তাদেরকে তুমি তোমার কল্যাণের জন্যে, তোমার মঙ্গলের জন্যে তার প্রতি যথাসাধ্য সেবা করো। আমি সেই মায়েদের সালাম দিয়ে আমি সংক্ষিপ্তভাবে আমার দুটো কথা তুলে ধরব। এক সময় পিপুলস জুট মিল এবং ক্রিসেন্ট জুট মিলের সিটির ডাক শুনে খুলনা নগরীতে প্রভাতের সূচনা হতেন। খুলনার মানুষের প্রাণের দাবি। আমি অনলাইন চেক করছিলাম খুলনার মানুষ কি চায়। খুলনার মানুষ চায়, আমি গবেষকরা বলেছেন খুলনার এই বন্ধ কলকারখানা চালু করলে খুলনা আবার জীবন ফিরে পাবে। খুলনার নদী বন্দর এবং খুলনা মহানগরে পরিবহন ব্যবস্থা চালু, সাংবাদিক এবং শিক্ষকদের দাবি এবং শ্রমিকের দাবি পূরণের কথা এখানে আমাদের গবেষকরা উল্লেখ করেছেন। আমি সবিনয়ে জিজ্ঞাসা করব সাংবাদিকদের কাছে, যে সময় আপনাদের প্রাণের শহর খুলনাকে মৃত ঘোষণা করার জন্যে পরিকল্পিতভাবে যখন
মিল কল কারখানাগুলো বন্ধ করা হচ্ছে, তখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াতে কি করে পাটকল, বস্ত্রকল এবং গার্মেন্টস চালু হয়। বিশ্ব ব্যাংক, IMF এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সবগুলো কর্ণধার ভারতীয় নাগরিক হওয়ার কারণে বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্য জারি করার জন্য, তাদের সুবিধা আদায় করার জন্য বাংলাদেশের উপরে বৈষম্য রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়ন করে আমাদের জাতীয় অগ্রগতিকে ব্যাহত করা হয়েছে, আমাদের অধিকারকে পদদলিত করা হয়েছে এবং আমাদের দেশের ঘাড়ের উপরে এক পুতুল সরকার বসে গত 17 বছর আমাদের স্বপ্নকে খান খান করে দিয়েছে। আমাদের এই মৃত স্বপ্নকে বাঁচানোর জন্যে বাংলাদেশে গত 17 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে জীবনপণ অঙ্গীকার করে লড়াইয়ে মাটি কামড়ে পড়েছিলেন, তাকে যখন বিদেশে নির্বাসনের জন্য সকল সুবিধা সহ প্রস্তাব দিয়েছিলেন, উনি সকল সুবিধা অগ্রাহ্য করে পদদলিত করে ঘোষণা দিয়েছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, যদি মরতে হয় বাংলাদেশেই আমি মরব, বাংলাদেশের মা বোনেরাই আমার সন্তান সন্ততি। আর তার সুযোগ্য সন্তান, যার ধমনীতে শহীদ জিয়ার রক্ত এবং খালেদা জিয়ার রক্ত, সেই বীর সন্তান তারেক রহমান এই প্রবাসে থেকে 17 বছর নিরবিচ্ছিন্ন লড়াইয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আগস্ট মাসের জুলাই বিপ্লবের মাধ্যমে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের মানুষ নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করেছে, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, সকল মানুষ মর্যাদার সাথে বসবাস করতে পারবে, প্রতিটা মানুষ নিরাপত্তা পাবে, একটা উন্নত সমৃদ্ধ বাস উপযোগী বাংলাদেশ যে লড়াই শুরু হয়েছিল, প্রতিটি স্বাধীনতার লড়াই, প্রতিটি অধিকার আদায়ের লড়াই এদেশের মানুষ যে রক্ত দিয়েছে, সেই স্বপ্ন পূরণের একটা সুযোগ এসেছে। আমি আজকে খুলনাতে আমাদের প্রিয় নেতা রকিবুল ইসলাম বকুলের দ্বিতীয় সভায় আমি প্রতিবার দেখছি সংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে, মানুষের আবেদন তাকে কেন্দ্র করে গড়ে উঠছে। রকিবুল ইসলাম বকুল আপনি খুলনার সন্তান হলেও বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তার যে ভূমিকা, সেই ভূমিকার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আর এই মৃত নগরীকে প্রাণ ফেরানোর জন্যে, খুলনার সকল দাবি পূরণের জন্যে আমি রকিবুল ইসলাম বকুলের প্রতি আমি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য যতবার রফিকুল ইসলাম বকুল এই মাটিতে আমাদের আমন্ত্রণ করবেন, ততবার আমরা আপনাদের কাছে সেই দাবি নিয়ে আসব। এই মৃত নগরীকে জীবিত করার জন্যে প্রয়োজন রকিবুল ইসলাম বকুলকে। রকিবুল ইসলাম বকুলের পার্টি ঘোষণা দিয়েছেন, যদি বিএনপি ক্ষমতা গঠন করে তাহলে প্রথম বছরে অথবা সর্বোচ্চ 1.5 বছর সময়ের মধ্যে বাংলাদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে, সমস্ত বন্ধ কলকারখানা সচল করা হবে, আমাদের তরুণেরা বিপদগামী হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে দারিদ্রতা এবং হতাশা এবং অভাবের কারণে। যদি বাংলাদেশকে সত্যিকার অর্থেই শান্তিময় এবং নিরাপদ বাস উপযোগী রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে আমাদের অ্যাড্রেস করতেই হবে, এই বেকারত্বের সমাধান করতে হবে। বিএনপি এক ঝুঁকিপূর্ণ সেই কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচি হচ্ছে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা। বাংলাদেশে 18 কোটি মানুষের 12 কোটি ভোটারের 7 কোটি 35 লাখ ভাগ্যহত এই শ্রমিক শ্রেণীর মানুষ, যাদের শ্রমে আর ঘামে এই সভ্যতার চাকা ঘোরে, যাদের পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে। 2 কোটি মানুষ যে দেশের বাইরে থেকে প্রবাসী শ্রমিকদের আয় দিয়ে হাসিনার রাষ্ট্র পুনর্গঠিত করার নামে লুটপাট করেছে। বাংলাদেশের গার্মেন্টস, ওষুধ কারখানা। আমি বক্তব্য দীর্ঘায়িত না করব, আর 10 মিনিট সময় আছে, প্রধান অতিথির বক্তব্য দেবেন। আমি এইটুকু বলতে চাই,
শ্রমিক যার পক্ষ নেয় সরকার তার অনিবার্য হয়। শ্রমিক যদি আন্দোলনে অংশগ্রহণ করে সেই আন্দোলনে বিজয় হবে। শ্রমিক যদি কোনো নেতাকে সমর্থন দেয় সেই নেতা জননেতা এবং বিজয় নেতায় পরিণত হবে। বাংলাদেশের 7,35,00,000 শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্বকারী সংগঠনের পক্ষ থেকে আমরা মাথার তাজ হিসাবে, খুলনার জনগণের তাজ হিসাবে আপনার হ্যামিলনের বংশীবাদক রকিবুল ইসলাম বকুলকে বিজয়ী করার জন্যে আপনাদের অকুণ্ঠ সমর্থন সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে বন্ধ কলকারখানা চালু হবে, খুলনার প্রাণ ফিরবে, খুলনার বেকারদের চাকরি হবে, সমস্ত কলকারখানা গ্রিসেন জুট মিল সহ সব কলকারখানা চালু হবে ইনশাল্লাহ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বলে দিচ্ছি। আজকের সভার সম্মানিত সভাপতি, আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রধান বক্তা, শ্রমিক নেতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। উপস্থিত রয়েছেন আমাদের সবার আকর্ষণ, সবার আজকের প্রধান নেতা, যিনি এই অঞ্চলের ধানের শীষের কাণ্ডারি জনাব রকিবুল ইসলাম বকুল, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই। আজকে উপস্থিত রয়েছেন আমাদের মহানগর কমিটির সভাপতি জনাব শফিকুল ইসলাম মনা, সম্পাদক তুহিন, আমাদের সাবেক এমপি জনাব নার্গিস আলী, জনাব শ্রমিক নেতা জনাব দুদু ভাই এবং অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এবং উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ ভাইয়ের আসসালামু আলাইকুম। আজকে বিপ্লব ও সংহতি দিবস থাকলেও আমরা আজকের আকর্ষণ আসন্ন সংসদ নির্বাচন। আজকে আমি বলবো যে আমি স্বাধীনতা যুদ্ধে 71 সালে বয়স কম থাকলেও আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। বরিশাল, সারা দেশ দখল হয়ে পরে বরিশাল 1 মাস পরে দখল হয়েছে। এই সময় নুর ইসলাম মঞ্জুর নেতৃত্বে আমাদের ওখানে ট্রেনিংয়ের প্রশিক্ষণের ব্যবস্থা হয়। মেজর জলিলের আন্ডারে আমরা ট্রেনিং করেছিলাম। যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি যদি আজকে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে এই পতিত সরকার বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় তার মুক্তিযুদ্ধ নিয়ে তারা বিভিন্ন কথাবার্তা বলেছেন। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলবো, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ভারতের সঞ্জীব রেড্ডির কাছে স্থায়ীভাবে তিনি একটি স্বীকৃতি পেয়েছিলেন। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ভারতে গিয়েছিলেন, তাকে দেখেই সঞ্জীব রেড্ডি তখনকার রাষ্ট্রপতি তাকে বলেছিলেন, ইউ হ্যাভ এশিওর্ড ইন দ্য হিস্ট্রি ইন ইউর কান্ট্রি, ইউ আর দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার হু ওয়াজ ফার্স্ট ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আজকে স্বীকৃতি হয়েছিল সেদিন সঞ্জীব রেড্ডির কাছে, ভারতের রাষ্ট্রপতির কাছে। আজকে আমাদের দেশের মানুষ এই শেখ হাসিনার সরকার আজ তাকে বিভিন্ন রকম কথা বলছে। আমরা দেখেছি, আমি আজকে ভাইয়েরা আমার, আজকে আমরা যে কথাটি বলতে চাই সেটি অত্যন্ত সত্য কথা। বাংলাদেশে আজকে 30 লাখ লোকের কথা বলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন কথা শুনতে হয়েছে। লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আমরা বলি। স্বাধীনতাকে 2 ভাগে বিভক্ত করতে চাই। এক ভাগ বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম, আরেকজন সশস্ত্র সংগ্রাম। আন্দোলন সংগ্রাম শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, অনেক কিংবদন্তি বামপন্থী নেতৃবৃন্দ করেছেন, কিন্তু সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আজকে আমাদের সেই 7 নভেম্বরের ঘটনাটি আমরা সব মানুষ জানি এবং 7 নভেম্বর চেতনায় জীবিত হয়ে আমাদের আগামী দিনে পথ চলতে হবে। 1975 সালে যে 15ই আগস্টে যে ঘটনাটি ঘটেছিল, আমরা দেখেছি সেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেদিন বন্দি করে যখন তারা খালেদ মোশারেফ সেদিন কুয়ের 15ই আগস্টের বিপরীতে তারা সেদিন একটি অভ্যুত্থান করার চেষ্টা করেছিলেন, তখনই বাংলাদেশের সমস্ত সিপাহীরা
সে এবং জনতা ঐক্যবদ্ধভাবে তারা সে ওই সিপাহী জনতার বিপ্লব করেন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতাসীন হন। সিপাহী জনতার বিপ্লব পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা এবং ৭ই নভেম্বর চেতনায় আমাদের উজ্জীবিত হতে হবে। এবং আমরা জানি আজকেও অনেক মানুষ জানেন পৃথিবীর ইতিহাসে গণ অভ্যুত্থান মিশর এবং টিউনিশিয়ায় ব্যর্থ হয়ে গেছে। তারা সে চিন্তা করেই আজকে শেখ হাসিনা বর্ধিত সরকার আজকে কলকাতায়